এই নেন দেবেন কাকা, খাঁটি গরুর দুধের আদা চা। যা বৃষ্টি নামলো আজকে, এই চা না খেলে জমে নাকি? গৌরাঙ্গ কাকাকেও একটা দিচ্ছি। তা যা বলেছি হরিপদ, এই শ্রাবণ মাসের বৃষ্টি যেন থামতেই চাইছে না। মাঠঘাটে জল জমে একাকার, আমাদের পুকুর পাড়ের পাড়টাও তো ভেসে যাওয়ার জোগাড়। আরে দেবেন, পুকুর ভাসলে তো ভালোই, মাছগুলো সব ভিটে উঠে আসবে, কিন্তু মুশকিল হলো এই টানা বৃষ্টিতে হাটে যাওয়ার জো নেই। ঘরে যা চাল ডাল আছে তা দিয়েই কদিন চালাতে হবে। তা ঠিক কাকা, তবে আমাদের গ্রামে হাজার কষ্ট থাকলেও বর্ষার একটা আলাদা রূপ আছে। আচ্ছা কাকা, আপনারা শুনেছেন কালকে রাতে নাকি কদমতলার পুরনো ভিটেটার কাছে কে বা কারা আলো জেলে কিছু একটা খুঁজছিল? কদমতলার ভিটে? ওটা তো বছরের পর বছর ফাঁকা পড়ে আছে, ওখানে আবার কে যাবে এই ঝুম বৃষ্টিতে? হরিপদর কথা আবার বিশ্বাস করো না দেবেন, ও সারাদিন দোকানে বসে হাজারটা কেচ্ছা বানায়। না না গৌরাঙ্গ কাকা, আমি নিজের চোখে দেখিনি সত্যি, তবে এই হরের মাঝি আজকে সকালে ঘাটে নৌকা বাঁধবার সময় বলছিল পলিথিন মুড়ি দিয়ে দুজন লোক নাকি মাটিতে কোদাল চালাচ্ছিল। অশুভ কিছু নয় তো? বর্ষার রাতে চোর ডাকাতের উৎপাতও বেড়ে যায়, আমাদের একটু নজর রাখতে হবে। যাই হোক, চাটা শেষ করে বাড়ি ফিরি। আজকে সকালে আমার গিন্নি বলছিল ঘরে নাকি নতুন ধানের সাদা ভাত আর কচু ঘন্ট রাঁধবে। বর্ষার দিনে ওসব খেলে মনটা ঠান্ডা হয়। গৌরাঙ্গ, তোরাও আজকে দুপুরে তোদের দাওয়াত রইল, পরিবার নিয়ে চলে যাবি। বাহ কাকা, কচু ঘন্ট শুনেই তো মুখে জল এসে গেল। কাকিমাকে বলবেন একটু বেশি করে যেন রাঁধে, আমিও বাটি নিয়ে পৌঁছে যাব। ঠিক আছে, বাটি নিয়ে যাস, বাটিতে করে নিয়ে যাবি, আবার খেয়েও যাবি। ও মা, শ্রাবণী যে, এত বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে কোথায় চললে? এসো এসো, বারান্দায় এসে বসো, গা তো একবারে ভিজিয়ে ফেলেছো দেখছি। না দিদি, বেশি সময় বসবো না, ঘরে চাল একদম শেষ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম বৃষ্টি কমলে হাটে যাব, কিন্তু যা হাল দেখছি তাই তোমাদের কাছে একটু ধার চাইতে আসলাম। কাল হাট থেকে এনে শোধ করে দেবো দিদি। শ্রাবণী মাসি, তুমি আবার ধার কর্জ বলছো কেন? তুমি আমাদের পরিবারেরই একজন। তুমি বসো তো, আমি ভেতর থেকে চাল মেপে আনছি। হ্যাঁ গো শ্রাবণী, প্রিয়াঙ্কা তো ঠিকই বলেছে, এই বর্ষার দিনে কেউ কাউকে না বললে বোঝে। আর শোনো, আজ দুপুরে কিন্তু তোমার ঘরে রান্না করার দরকার নেই। আমি আজ মান কচু দিয়ে কচু ঘন্ট আর সুগন্ধি আতপ চালের সাদা ভাত রেঁধেছি, তুমি এখানেই খাবে। তুমি সবসময় আমার এত খেয়াল রাখো দিদি, আমার তো কেউ নেই, একা মানুষ, তোমাদের ভালোবাসা পেয়েই বেঁচে আছি। মাসি, একা বলছো কেন? আমরা সবাই আছি তো। আর শোনো, আজ দুপুরে কাকা আর কাকিমা আমাদের এখানে খাবেন, বাবা সবাইকে নিমন্ত্রণ করেছেন। তা বেশ জমে উঠবে তো। তবে দিদি, কচু ঘন্টা একটু বেশি করে জিরে আর নারকেল কোড়া দিও, স্বাদ বেশ হবে। একদম, আমার প্রিয়াঙ্কা আবার কচু বাটায় খুব ওস্তাদ, গলায় বিন্দু মাত্র ধরবে না। তুমি একটু এসে বিশ্রাম নাও, আমি ততক্ষণে চুলায় হাঁড়ি চড়িয়ে দিই। আহা অন্নপূর্ণা, আজকের কচু ঘন্টটা সত্যি অমৃত হয়েছে। নারকেলের মিষ্টি ভাব আর কাঁচা লঙ্কার ঝাল যা হয়েছে না। ঠিক বলেছ দেবেন, শহরবাসী যতই পোলাও বিরিয়ানি খাক না কেন, বর্ষার দুপুরে গ্রাম বাংলায় এই গরম সাদা ভাত আর সামান্য কচু ঘন্টের যা স্বাদ, তার কাছে সব ফেল। দিদি সত্যি খুব ভালো রাঁধে, আমার ঘরে তো একা একা খেলে কখনোই স্বাদ পেতাম না, একসাথে বসে খাওয়ার আনন্দই আলাদা। দিদি, কচুটা কোথায় পেলে গো? গলায় তো একদমই কাটছে না। ওটা পেছনের ভিটের মান কচু, আমাদের প্রিয়াঙ্কা নিজের হাতে লাগিয়েছিল। রান্নার আসল জাদু তো মায়ের হাতে। বাড়িতে কেউ আছেন? দেবেন্দ্র চক্রবর্তী বাড়ি এটা? কে রে বর্ষার দুপুরে রাখছে? গৌরাঙ্গ, চলো তো দেখি ব্যাপারটা কি। দিদি, কদমতলার ভিটের লোকগুলো আসে নাই তো? ভয় পাইস না পূজা, চলো আমরাও দরজার কাছে দেখি। বাবা, তুমি কে? এই অঝোর বৃষ্টিতে আমাদের বাড়িতে কার খোঁজে এসেছো? আমার নাম সোমনাথ, আমি কলকাতা থেকে আসছি। আমি আসলে রমনাথ চক্রবর্তীর নাতি। রমনাথ চক্রবর্তী আমার জ্যাঠামশাই, কিন্তু উনি তো প্রায় 30 বছর আগে গ্রাম ছেড়ে শহরে স্থায়ী হয়েছিলেন। হ্যাঁ,
হ্যাঁ কাকা, দাদামশাই কত মাসে মারা গেছেন। মারা যাওয়ার আগে উনি আমাকে একটা পুরনো ডায়েরি আর একটা মানচিত্র দিয়ে বলেছেন আমাদের এই গ্রামে কদমতলার পুরনো ভিটে নাকি পরিবারের একটা ঐতিহাসিক গোপন আমানত পুঁতে রাখা আছে। বলো কি হে, কদমতলার ভিটে? তাহলে হরিপদ চায়ের দোকানে যা বলছিল কালকে রাতে, ওগুলো সব তুমি করেছিলে? হ্যাঁ কাকা, আমি দুদিন ধরে বৃষ্টিতে এসে ভিটেটা খোঁড়াখুঁড়ি করেছিলাম, কিন্তু মানচিত্রের ভাষা আর চিহ্ন আমি কিছুই বুঝতে পারছি না। তাই বাধ্য হয়ে দাদামশাইয়ের ভাইয়ের পরিবার অর্থাৎ আপনাদের খোঁজ করে এখানে এলাম। আহা বাছা, এত দূর থেকে বৃষ্টিতে ভিজে এসেছো, ওকে বারান্দায় আগে এসো, গা মুছে কিছু মুখে দাও, রহস্যের কথা পরে হবে। বাবাকে কাজগুলো দেখাও তো সোমনাথদা, হয়তো বাবা কিছু বুঝতে পারবে। এইসব কাগজ পরে দেখব, আগে তুমি ঘরে চলো বাবা। সোমনাথ, তোমার দাদামশাই অর্থাৎ আমার রমানাথ জ্যাঠামশাই অত্যন্ত হিসেবি এবং বিচক্ষণ মানুষ ছিলেন। উনি স্বেচ্ছায় গ্রাম ছেড়েছিলেন ঠিকই, কিন্তু নিজের শেকড়ের কখনো ভোলেননি। এই মানচিত্র আর কবিতার মতো লেখা ছড়াটা কোনো সাধারণ ধাঁধা নয়। কাকা, আমি পুরো 2 দিন কদমতলার ভিটেতে একা একা খোঁড়াখুঁড়ি করেছি, কিন্তু মাটি ছাড়া কিছুই পাইনি। কালকে রাতে যখন আপনার এখানে এলাম তখন বুঝলাম দাদামশাই কেন আমাকে আপনাদের কাছে আসতে বলেছিলেন, কিন্তু এই অদ্ভুত ছড়ার মানেটা কি আমি কিছুই বুঝতে পারছি না। সোমনাথদা, ধাঁধাটা আর একবার মন দিয়ে শোনো। কাল রাতে আমি আর বাবা বারবার পড়ে যেটা বুঝলাম, শ্রাবণের ধারায় যেথা মানকচু হাসে, সুগন্ধি আতপ ভাতে ভাত তৃপ্তি যেথা ভাসে, ঘরের গৃহিণী যেখানে বাঁধে স্নেহের সুতো, সন্ধানে মিলবে তাতে রহস্যের দুটো। জ্যাঠামশাই জানতেন বছরের পর বছর পার হলেও চক্রবর্তী বাড়ির ঐতিহ্য আর অন্নপূর্ণার অন্নশালার ধারা কখনো বদলাবে না। মানকচু আর আতপ চালের ভাত শুধু কালকে রান্নার বিষয় নয়, এটা আমাদের পারিবারিক পরিচিতি। আর গৃহিণী যেখানে বাঁধে স্নেহের সুতো অর্থাৎ স্পষ্ট সংকেতটা কদমতলার ভিটে সরাসরি নেই, তার প্রথম ধাপ লুকিয়ে আছে আমাদের এই চণ্ডীমণ্ডপ বা ভাঁড়ার ঘরের কোনো প্রাচীন সিন্ধুকে। তার মানে আমি ভুল জায়গায় খুঁজছিলাম, আসল আমানতের চাবিকাঠি ভিটে রয়ে গেছে। ঠিক তাই সোমনাথদা, আর ছড়ার একদম নিচে আবছা হরফে লেখা আছে শ্রাবণ মাসের পূর্ণিমায় ভিটে ও অন্নশালার মিলনে খুলবে দরজা। আজই তো শ্রাবণী পূর্ণিমা। একদম ঠিক ধরেছিস সোমনাথ, তোর দাদামশাই রেখে যাওয়া আমানত আজই আলোর মুখ দেখবে। চলো, ধাঁধার দ্বিতীয় অংশটা উদ্ধার করতে এখনই আমাদের পুরনো ভাঁড়ার ঘরে যেতে হবে। এই ভাঁড়ার ঘরটা প্রায় বছর 30 ধরে এমনভাবেই পড়ে আছে। জ্যাঠামশাই যখন গ্রাম ছাড়েন তখন এই ঘরের চাবিটাই শুধু আমার বাবার হাতে দিয়ে গিয়েছিলেন। কাকা, এত বছর ধরে আপনারা এটা খোলেননি? মনে হচ্ছে সময়ের চাকা যেন এখানে থমকে গেছে। বাবা, ওই তো সেই জ্যাঠামশাইয়ের আমলের কাঠের সিন্দুকটা। ধাঁধার ছড়ায় কিন্তু বলা ছিল গৃহিণী যেখানে বাঁধে স্নেহের সুতো, মা তো সবসময় সংসারের প্রয়োজনীয় জিনিস আর সুতো সজি ভাড়ার ঘরের এই কোণেই রাখতেন। একদম ঠিক ধরেছিস মা, এই চাবিটা বাবা আমাকে দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন সঠিক সময় এলে তবেই যেন এটা খোলা হয়। কাকা, এ বাক্সের উপর দাদামশাইয়ের হাতের লেখায় আমার নাম লেখা আছে। বাবা, তালপাতায় আরো কিছু সংকেত লেখা রয়েছে, কিন্তু এখানে তো পুরোটা নেই। সংকেতের লেখা খুলিবে নিষিদ্ধ তলে কদমতলার তলে। তার মানে রহস্যের মূল চাবিকাঠি কদমতলার ওই পুরনো ভিটে। তবে এই একটা সংকেত দিয়ে কিছুই খুঁজে পাওয়া সম্ভব না। এ ঘরেই আছে আসল রহস্য। এখন এখান থেকে চলো, পরে খুঁজে দেখা যাবে। সোমনাথ, তুমি সত্যি আজ রাতে কদমতলার ভিটেতে যাবে? ওই জঙ্গল ঘেরা পুরনো ভাঙা বাড়িতে রাতে একাকি যাওয়া কি ঠিক হবে? লোকে বলে ওখানে নাকি অশুভ আলো দেখা যায়। অশুভ আলো বলে কিছু হয় কিছু নেই পূজা। পরশু রাতে আমি ওখানে আলো জেলে মানচিত্র মেলাচ্ছিলাম। দূর থেকে গ্রামবাসী হয়তো ভয় পেয়েছে। দাদামশাইয়ের আমানত আমাকে উদ্ধার করতেই হবে, তবে আজকে যাব কিনা তার ঠিক নেই। কিন্তু সোমনাথদা, তালপাতায় যে লেখা আছে তার অর্থ বেশ বিপজ্জনক। খুলিবে নিষিদ্ধ জলে। আজ রাতে বর্ষা আর পূর্ণিমা দুটোই একসাথে। কদমতলার পেছনের ডোবাটা বৃষ্টিতে জলে ভেসে গেছে। দিদি ঠিকই বলেছে,
বর্ষার দিনে ওই ডোবার কাছে বিষাক্ত সাপের উপদ্রব বাড়ে। দেবেন কাকার গৌরাঙ্গ কাকাকে ছাড়া রাতে ওখানে পা বাড়ানো চরম বোকামি হবে। প্রিয়াঙ্কা, তোরা এখানে বসে আছিস? কি হয়েছে শ্রাবণী মাসি? তোমার কথা শুনে মনে হচ্ছে কিছু হয়েছে। না না, কিছু হয়নি। দূর থেকে তোদের চা খেতে দেখে তাই এলাম। তাই বলো, আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা আজকে উঠি তাহলে, হ্যাঁ চলো বাড়ির দিকে যাই। ওগো, একটা কথা বলবো ভাবছি। বেশ কিছুদিন ধরে বিষয়টা আমার মাথায় ঘুরছে। তা বলো না, পেটে কথা চেপে রাখার মানুষ তো তুমি নও, কিসের কথা? বলছি যে আমাদের পূজার তো বয়স 21 পার হলো। গ্রামের অনেক মেয়ে তো এই বয়সে সংসারী হয়ে যায়। পরশুদিন ওপাড়ার বিনোদবাবু বলছিলেন ওর পিস্তুত ভাইয়ের ছেলের সঙ্গে পূজাকে দেখতে চান। ছেলেটি শহরের এক সরকারি অফিসে চাকরি করে। বিনোদের পিস্তুত ভাই? তা পাত্রের কথা না হয় শুনলাম, কিন্তু মেয়েটাকে তো তুমি জানো, ও সবে কলেজে বিয়ে পড়ছে, তাছাড়া ওর কত স্বপ্ন। স্বপ্ন তো প্রিয়াঙ্কারও আছে। ও তো গাঁয়ের ছোটদের পড়াচ্ছে, কিন্তু মেয়েদের একটা নির্দিষ্ট বয়সের পর তো থিতু হতে হয়। নাকি ভুল বলছি? তুমি ভুল বলছো না গো, কিন্তু যুগ বদলেছে। পূজা একটু চঞ্চল হলেও পড়াশোনায় তো মন্দ নয়। মেয়ের বিয়ে এখন দেবে না, ওর নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। অত্যন্ত একটা ছোটোখাটো চাকরি বা নিজের কোনো কাজ পাক অন্তত, তারপর সব ভাবা যাবে। তুমি যা বললে তাও ফেলে দেওয়ার নয়। আজকালকার দিনে মেয়েদের আত্মনির্ভর হওয়াটা সত্যিই দরকার। ঠিক আছে, আরো বছর দুয়েক যাক, পড়াশোনাটা শেষ করুক, তারপর না হয় দেখা যাবে। বেশ বেশ, আমাদের পূজার ভাগ্য নিজের হাতেই তৈরি হোক, এটাই চাই। শহরের সোমনাথদা একা একা পুকুর পাড়ে বসে গ্রামের মশা দেখছো বুঝি? হ্যাঁ গো, কলকাতায় এমন রূপ কোথায় পাবে বলো তো? সেখানে তো বৃষ্টি মানেই যানজট আর নোংরা জল, আর এখানে বৃষ্টি মানে যেন এক জীবন্ত কবিতা। কিন্তু তোমার মনে তো এখন বর্ষার সৌন্দর্য নেই, আছে কদমতলার সেই প্রাচীন গোপন আমানতের চিন্তা। তুমি কি সত্যি ভয় পাচ্ছ না? কাল রাতেও একা একা ওই ফাঁকা ভিটে গিয়েছিলে। একা একা কিন্তু যেও না আর দাদা। ভয় প্রথমে পেয়েছিলাম বইকি, কিন্তু যখন দেখলাম দাদামশাইয়ের প্রতিটি সংকেত এই রূপপুর গ্রামের মাটির সাথে জড়িয়ে আছে, তখন ভয়টা কৌতূহলে বদলে গেল। আচ্ছা বলো তো, তোমরা এত সাধারণভাবে বাঁচো কিভাবে? শহর তো কত জটিল। জীবনটাকে জটিল না করলেই কঠিন হয়ে যায় সোমনাথদা। আমাদের এই গ্রামে অভাব আছে, কষ্ট আছে, কিন্তু কারোর বিপদে সবাই ছুটে আসে। তুমি যেদিন এসেছিলে, তেমন মা সামান্য কচু ঘন্ট আর সাদা ভাত রেঁধে তোমাকে খাইয়েছিল, পুরো পাড়াকেই খাইয়েছিল। এই ভালোবাসাটাই তো জীবনের আসল সম্পদ, তাই না? সত্যি বলছো, তোমাদের এই অমায়িক ব্যবহার আর সহজ জীবনধারা আমাকে সত্যি বদলে দিয়েছে। এই আমানত পাই বা না পাই, এই গায়ের ভালোবাসাটাই আমার জীবনের বড় পাওয়া। ধাঁধাটা উদ্ধার তো হয়েই গেছে, বাকিটাও হয়ে যাবে। এবার চলো, মা চা তৈরি করছে, গরম গরম চা খাবে। কে কে ওখানে? আরে পূজা যে, এই ভর সন্ধ্যায় এই থমথমে নির্জন পথে কোথায় গিয়েছিলে? আমি তো ভেবেছিলাম কোনো ভুতুড়ে ব্যাপার। ভূত কেন হতে যাবে সোমনাথদা? ওই পাশের পাড়ায় আমার পিসির বাড়ি। পিসির শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছিল না, তাই মা একটু তিলুয়া আর নাড়ু দিয়ে পাঠিয়েছিল। পিসির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তুমি এই সাতবেলা গরমতলার দিকে যাচ্ছ কেন? দেখে আসি যদি কিছু পাওয়া যায়। তুমি বড্ড দুঃসাহসী সোমনাথদা। কিন্তু প্রিয়াঙ্কা দিদি আর দেবেন কাকাকে না জানি একা একা যেও না। বর্ষার রাতেই কদমতলার ভিটে কত সাপ খোপ কি সব থাকে। না না, আমি বেশি দূরে যাব না, শুধু জায়গাটার একটু ভালো করে দেখে ফিরবো। তুমি একা আছো, সাবধানে বাড়ি ফেরো। আমি তো এই গ্রামেরই মেয়ে, পথের সব বাঁক আমার জানা। তুমি বরং নিজের খেয়াল রেখো। রাত হলে কিন্তু আর ভিটে থেকো না। বেশ, তাই হবে। আরে লক্ষ্মী যে, এসো এসো। আজ সকালে বৃষ্টির বেগটা একটু কম, তাই ভাবলাম ঘাট থেকে এক কলসি জল নিয়ে যাই। ঠিকই করেছো দিদি, সারাদিন ধরে যে বৃষ্টি হলো, ঘরের বাইরে বেরোনোই দায়ী হবে। তা দিদি, তোমার ঘরের সব কাজকর্ম সামলে নিলে? আর বলো কেন, প্রিয়াঙ্কা সব গুছিয়ে ফেলে। সকাল সকাল উঠে উনুন ধরিয়ে দিয়েছে, আমি শুধু জলটা নিয়ে গেলেই রান্নার হাঁড়ি বসাবো।
মেয়েটা তোমার রত্ন দিদি, প্রিয়াঙ্কার মতো লক্ষ্মী মেয়ে হয় না। আমাদের পূজাকেও তো বলি প্রিয়াঙ্কার কাছ থেকে একটু সংসার ধর্ম শিখতে, খালি মুখ দিয়ে বসে থাকে বইয়ে আর কাল্পনিক চিন্তা করে। লক্ষ্মী, পূজাকে এমন বলো না, মেয়েটা কত লক্ষ্মী আর হাসি খুশি পড়াশোনা করছে, সেটাই তো বড় কথা। আজকালকার দিনে তো মেয়েরা কত দূর এগিয়ে যাচ্ছে। আমাদের সংসার, তা যা বলেছ দিদি, রান্না বান্নার হাঁড়ি কুড়ির ভেতরেই জীবনটা কেটে গেল। তবে যাই বলো, বর্ষার এই দিনে গায়ের জীবনটা কষ্টকর হলেও এই ঘাটে বসে দুটো কথা বলার শান্তি অন্য কোথাও পাওয়া যায় না। একদম খাঁটি কথা লক্ষ্মী, ছোট ছোট জিনিস নিয়েই তো আমাদের এই গৃহস্থলী। জলটা নিয়ে যাই, সবাইকে আবার জল খাবার দিতে হবে। সোমনাথ, জ্যাঠামশাইয়ের আমানতের রহস্য এতদিনে পরিষ্কার হলো। উনি তো সোনাদানা বা ধনসম্পদ রেখে যাননি। তাহলে শোনো, রমানাথ জ্যাঠামশাই যাওয়ার সময় চণ্ডীমণ্ডপের পুরাতন সিন্ধুকে একটা বিশেষ দলিল রেখে গেছিলেন। এই দলিলের পেছনে ওর নিজের হাতের স্পষ্ট অক্ষর লেখা আছে। কদমতলার 5 বিঘে জমি গ্রামের সব মানুষের ব্যবহারের জন্য আমি দানপত্র করে দিয়েছি, কিন্তু জমিটি যাতে কোনো অসাধু জোরদার দখল করতে না পারে, তাই মূল আসল দানপত্রটি কদমতলার বটগাছের গোড়ায় পলিথিনে মুড়ে মাটিতে চাপা দেওয়া আছে। দাদামশাই গ্রামের মানুষের জন্য 5 বিঘা জমি দান করে গেছেন, আর সেই দলিল রক্ষা করতেই এত সংকেত আর ধাঁধা বানিয়েছিলেন। হ্যাঁ বাবা, রমানাথ জ্যাঠামশাই জানতেন উনি গ্রাম ছাড়লে অসাধু লোকেরা এই জমি গ্রাস করবে, তাই উনি একটা নাটকের মতো সংকেত বানিয়ে গেছিলেন, যাতে ওর পরিবারের সঠিক ওয়ারিশ এসে সঠিক সময়ে এটা উদ্ধার করে গ্রামের মানুষের হাতে তুলে দিতে পারে। দাদামশাই সত্যি এক মহান মানুষ ছিলেন তিনি। কাকা, আমরা এখনই কদমতলায় যাব। আজ এই গোপন দলিল আমাদের উদ্ধার করতেই হবে। হ্যাঁ বাবা, গৌরাঙ্গকে ডেকে নি, আজই জ্যাঠামশাইয়ের সেই আমানত মাটির নিচ থেকে আলোয় নিয়ে আসব। আর একটু বাঁ দিকে সোমনাথ, রমানাথ কাকার লেখা মানচিত্র অনুযায়ী ওই বড় ঝুলঝাটটার নিচেই হওয়ার কথা। কাকা, কোদালটা একটা প্লাস্টিকের মোড়কে গিয়ে ঠেকেছে। হ্যাঁ, এটি সেই ঐতিহাসিক আসল দানপত্র। রমানাথ জ্যাঠামশাই কদমতলার এই 5 বিঘে জমি গ্রামের কৃষক এবং দরিদ্র মানুষের চাষাবাদের জন্য ট্রাস্ট করে দিয়ে গেছেন। দেবেন, এ তো অলৌকিক ব্যাপার। এই 5 বিঘা জমি পেলে আমাদের গ্রামের ভূমিহীন চাষিরা কত উপকার পাবে। এবার তো সত্যি সত্যি রূপপুর গ্রামের মানুষের অভাব দূর হবে। কাকা, দাদামশাই রেখে যাওয়া আসল আমানত কোনো স্বর্ণালঙ্কার নয়, এটা হলো গ্রামের মানুষের মুখে হাসি ফোটানোর আমানত। আমি এই দলিল আজই পঞ্চায়েত এবং গ্রামের মানুষের হাতে তুলে দিতে চাই। তুই তোর দাদামশাইয়ের যোগ্য নাতি সোমনাথ, আজকে তোর জন্য এই মাটির অধিকার গায়ের মানুষ ফিরে পেল। নাও বাবা সোমনাথ, আর একটু ঘন্ট নাও। কয়েকদিন থেকে তো যা দৌড়ঝাবার পরিশ্রম গেল তোমার উপর দিয়ে, পেট ভরে খাও তো। কাকিমা, এই স্বাদের কোনো তুলনা হয় না। এই খাবারের যা স্বাদ পেলাম, কলকাতার কোনো দামি রেস্তোরাঁতেও এমন অমৃত মিলবে না। সোমনাথ দা, এটা কিন্তু খাঁটি মানকচু। আমাদের নিজেদের পেছনের ভিটেই হয়েছিল, তাই গলা ধরবে না। মানকচুর ঘন্ট যে এত সুস্বাদু হতে পারে তা আমার ধারণাতেই ছিল না। ঘি আর নারকেলের গন্ধের সাথে এই কাঁচা লঙ্কার ঝাল একেবারে মনটা জুড়িয়ে দিল। বাছা, সাধারণ এই গ্রাম বাংলায় দামি খাবার পাই না পাই, স্নেহের আর ভালোবাসার অভাব নাই। তোমরা শহরের মানুষ, আমাদের এই সামান্য সাদা ভাতার কচু ঘন্ট তোমাদের এত ভালো লেগেছে, তাতেই রান্না সার্থক। কাকিমা, এই সাধারণ ভাতের মধ্যেই তো আসল অসাধারণ তৃপ্তি লুকিয়ে আছে। আজকে বুঝলাম দাদামশাই কেন শেষ বয়সেও এই গ্রামের কথা ভুলতে পারেননি। সাবধানে পৌঁছাস বাবা। শহরে গিয়ে শরীর স্বাস্থ্যের যত্ন নিবি, আর মনে রাখিস এই গ্রাম আর এই বাড়ি তোর নিজের। এতে কিছু শুকনো নাড়ু আর মোয়া বেঁধে দিয়েছি বাছা, ট্রেনে খিদে পেলে খাস। কাকিমা, আপনার হাতের কচু ঘন্ট আর সাদা ভাতের স্বাদ আমি কোনো দিন ভুলব না। শহরের যান্ত্রিক জীবনে যতই ক্লান্ত হব, এই খাবারের স্বাদ আমাকে শক্তি দেবে। সোমনাথ বাবু, আবার কিন্তু আসতে হবে। আগামী বর্ষায় কিন্তু চায়ের সাথে সাথে আপনার জন্য খাসির মাংস আর কাকিমার হাতের কচু ঘন্ট রেডি থাকবে।
হে সোমনাথ দাদা, জলদি এসো কিন্তু। আমি খুব শিগগিরই আবার ফিরে আসব। এই গ্রামের মায়া আর কাকিমার হাতের সাদা ভাত কচু ঘন্টের টান আমি কখনো এড়িয়ে যেতে পারবো না। কথা দিচ্ছি আমি আবার আসবো।